আসসালামু আলাইকুম। আনভেইলিং ফিলসফি চ্যানেলে সবাইকে আজকের আলোচনার বিষয় প্রতিস্থাপন বিধি। গত ক্লাসে আমি অনুমান বিধি নিয়ে আলোচনা করেছিলাম। অনুমান বিধির 9টি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। অনুমান বিধির আরও একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি আমি দেখিয়ে দিচ্ছি। অনুমান বিধির 10 নম্বর সূত্রটি হচ্ছে অ্যাবজর্পশন, একে সংক্ষেপে অ্যাবস বলা হয়। সূত্রটি হলো P implies Q, therefore P implies P dot Q। এখানে Q এর জায়গায় P dot Q এটি লিখতে হবে। এখন আমি প্রতিস্থাপন বিধি নিয়ে আলোচনা করব। অনুমান বিধির সাহায্যে যুক্তির বৈধতা প্রমাণ করতে গেলে অনেক ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন যদি দেয়া থাকে P ডট কিউ দেয়ারফর কিউ, এটি আমরা অনুমান বিধির সাহায্যে প্রমাণ করতে পারি না। অনুমান বিধির সূত্রতে রয়েছে P ডট কিউ দেয়ারফর P। যদি এটি P ডট কিউ দেয়ারফর কিউ হয়, তখন আমরা অনুমান বিধির সাহায্যে এটা প্রমাণ করতে পারবো না। তখন আমাদের নতুন সূত্রের দরকার হয়। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুক্তির যে আশ্রয় বাক্য রয়েছে, আশ্রয় বাক্যে ইমপ্লাইজ চিহ্ন আছে বা ভেল চিহ্ন আছে, কিন্তু আমাদের ডট চিহ্নের দরকার, ইমপ্লাইজ চিহ্নের জায়গায় ভেল চিহ্নের দরকার। অনেক সময় নেগেশন থাকে না, কিন্তু বৈধতা প্রমাণ করতে হলে আমাদের নেগেশন চিহ্নের প্রয়োজন হয়। তখন আমাদের অনুমান বিধির অতিরিক্ত আরও কিছু বিধির প্রয়োজন পড়ে। যুক্তিবিদেরা এই বিধিগুলোকে বলেছেন প্রতিস্থাপন বিধি। তাছাড়া আমরা জানি যে অনুমান বিধি কোনো একটা যুক্তিবাক্যের সম্পূর্ণ বচনের উপর প্রয়োগ করতে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বচনের বা যে আশ্রয় বাক্যের সম্পূর্ণ অংশের উপরে যুক্তির বা কোনো সূত্রের প্রয়োগের প্রয়োজন নাও পড়তে পারে। কোনো একটা অংশের উপরে সূত্র প্রয়োগ করলেই চলে। সেক্ষেত্রে আমাদেরকে প্রতিস্থাপন বিধির সাহায্য নিতে হয়। প্রতিস্থাপন বিধির 10টি সূত্র রয়েছে। এর প্রথম সূত্রটি হলো ডি মর্গানের সূত্র, ডি মর্গানস থিওরেম। একে সংক্ষেপে ডিএম দিয়ে প্রকাশ করা হয়। ডি মর্গানের 2টি সূত্র রয়েছে। এখানে আরেকটি বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, এই পুরো অংশটি একটি সূত্র নয়। এখানে ইকুইভ্যালেন্স চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এই অংশ এবং এই অংশ দুটি হচ্ছে সমান মানের। আমরা কোনো একটি যুক্তি বাক্যে এই অংশটার পরিবর্তে এই অংশ বা এই অংশটার পরিবর্তে এই অংশটা ব্যবহার করতে পারবো। মানে ইকুইভ্যালেন্স চিহ্নের প্রথম অংশের পরিবর্তে দ্বিতীয় অংশটা বা দ্বিতীয় অংশের পরিবর্তে প্রথম অংশটা আমরা ব্যবহার করতে পারবো। এখন আমি প্রথম সূত্রটা ব্যাখ্যা করছি। নেগেশন পি ডট কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভেল নেগেশন কিউ। এখানে বলা হচ্ছে করিম এবং রহিম নয় সৎ। তাহলে এটার মান এবং এটার মান যে সমান, তাই আমি ব্যাখ্যা করছি। এখানে বলা হচ্ছে যে করিম নয় সৎ, বা এখানে যদি রহিম এবং করিম নয় সৎ, রহিম নয় সৎ অথবা করিম নয় সৎ, তার মানে দুটি অংশে একই অর্থ প্রকাশ করছে। আমরা পি কিউ দিয়ে যে কোনো একটি এখানে দুটি বাক্য প্রতিস্থাপন করে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো। প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটি একই রকমের সূত্র, একই সূত্র, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। প্রথম সূত্রটি হচ্ছে ডট চিহ্ন থেকে ভেল চিহ্নতে যাওয়ার সূত্র, দ্বিতীয় সূত্রটি হচ্ছে ভেল চিহ্ন থেকে ডট চিহ্নতে যাওয়ার সূত্র। নেগেশন পি ভেল কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ডট নেগেশন কিউ। এখন প্রতিস্থাপন বিধির যে দ্বিতীয় সূত্র অবস্থান বিনিময় কমিউটেশন, এটি নিয়ে আলোচনা করব। একে সংক্ষেপে কমের সূত্র বলা হয়। এটি হচ্ছে, এখানেও দুটি সূত্র রয়েছে। প্রথমটি হচ্ছে পি ভেল কিউ ইকুইভ্যালেন্স কিউ ভেল পি। এখানে অবস্থান পরিবর্তন হয়েছে, পি এর জায়গায় কিউ এসেছে, কিউ এর জায়গায় পি এসেছে। দ্বিতীয় সূত্রটিও একই সূত্র, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। প্রথমটি হচ্ছে ভেলের সূত্র, দ্বিতীয়টি হচ্ছে ডটের সূত্র। পি ডট কিউ ইকুইভ্যালেন্স কিউ ডট পি। এখন 3 নম্বর সূত্রটি আলোচনা করব, অ্যাসোসিয়েশনের সূত্র। একে সংক্ষেপে অ্যাসক বলা হয়, ASSOC। এখানেও দুটি অংশ রয়েছে বা দুটি সূত্র রয়েছে। পি ভেল কিউ ভেল আর ইকুইভ্যালেন্স পি ভেল কিউ ভেল আর। এটি মনে রাখার একটি উপায় আমি বলে দিচ্ছি। মনে করুন 3 জন ব্যক্তি পাশাপাশি হেঁটে যাচ্ছে, পি কিউ এবং আর।
এখন কিউ এবং আর দুজন হাত ধরে হাঁটছে, পি কারো হাত ধরে নাই। এটাকে আপনি পি আর কিউ এর হাত ধরিয়ে দিতে পারেন, আর কারো হাত ধরবে না, এরকম ভাবে আপনারা মনে রাখতে পারেন। শুধুমাত্র ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাবে, অন্য দুটি উপাদানের মধ্যে ব্র্যাকেটটা চলে আসবে। দ্বিতীয় সূত্রটিও একই সূত্র, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। প্রথমটি ভেলের সূত্র, দ্বিতীয়টি হচ্ছে ডটের সূত্র। পি ডট কিউ ডট আর ইকুইভ্যালেন্স পি ডট কিউ ডট আর। 4 নম্বর সূত্রটি হচ্ছে ডিস্ট্রিবিউশনের সূত্র, একে সংক্ষেপে ডিস্ট বলা হয়। এই সূত্রটি মনে রাখার একটি পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। এখানে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি বরাবর আমরা আসলে ভাগ করে দিব। ব্র্যাকেটের ভিতরে চিহ্ন আছে ডট, আমরা ডট চিহ্ন বরাবর এভাবে ভাগ করে দিব। ভাগ করে যেটি আলাদা রয়েছে এর সাথে এই দুটি উপাদানকে যোগ করে দিব। যেমন দুই পাশে আমরা ব্র্যাকেটের মধ্যে পি ভেল লিখে ফেলবো, পি ভেল, পি এর সাথে যে চিহ্নটি আছে তাই। আর প্রথম ব্র্যাকেটের মধ্যে যে ছিল কিউ, একে এক পাশে আর কে এক পাশে, মানে এই ডট চিহ্ন বরাবর আমরা ভাগ করে একে আমরা দুই পাশে দিয়ে দিলাম। এখন আমরা 5 নাম্বার সূত্র নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ডাবল নেগেশনের সূত্র, একে ডি এন দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুইভ্যালেন্স ডাবল নেগেশন পি। পি এর মান এবং ডাবল নেগেশন পি এর মান একই। যেমন পি বলতে যদি বোঝানো হয় আমটি হয় মিষ্টি, তাহলে নেগেশন পি মানে হচ্ছে আমটি নয় মিষ্টি। ডাবল নেগেশন পি মানে হচ্ছে এটা সত্য নয় যে আমটি নয় মিষ্টি, তার মানে এটি মিথ্যে যে আমটি নয় মিষ্টি, তাতে বোঝায় যে আমটি হয় মিষ্টি। ডাবল নেগেশন পি এবং পি এই দুটি একই অর্থ প্রকাশ করছে। এখন আমরা প্রতিস্থাপন বিধির 6 নম্বর যে সূত্র পক্ষান্তর, ট্রান্সপোজিশন, এই সূত্রটি নিয়ে আলোচনা করব। ট্রান্সপোজিশনের সূত্রকে সংক্ষেপে ট্রান্সের সূত্র বলা হয়। এই সূত্রটি হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নট কিউ ইমপ্লাইজ নট পি। মানে যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে, যদি মাঠ না ভিজে তবে বৃষ্টিও হয়নি। 7 নম্বর সূত্রটি হচ্ছে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন, একে ইমপিলের সূত্র বলা হয়। এল পর্যন্ত আমরা লিখব সংক্ষেপে IMPL, এতটুকু লিখব। এই সূত্রটি হচ্ছে, এটি ইমপ্লাইজ চিহ্ন থেকে ভেল চিহ্নতে যাওয়ার সূত্র। শুধুমাত্র প্রথম বচনটার আগে নেগেশন চিহ্ন দিয়ে দিব আর হচ্ছে ভেল চিহ্ন দিয়ে দিব। পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নট পি ভেল কিউ। ইমপ্লিকেশনে কি করব, ইমপ্লাইজ থেকে ভেলে যাব। ইমপ্লাইজ থেকে ভেলে যাব, শুধুমাত্র প্রথম বচনের আগে নেগেশন চিহ্নটা দিয়ে দিব। 8 নাম্বার সূত্রটি হচ্ছে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্সের সূত্র, এটিকে ইকুইভের সূত্র বলা হয়। ভি পর্যন্ত আমরা ব্যবহার করব সংক্ষিপ্ত রূপে। এখানেও দুটি সূত্র রয়েছে। এই সূত্রটি হচ্ছে ইকুইভ্যালেন্স থেকে অন্য কিছুতে ডট বা ইমপ্লাইজ চিহ্ন যেটাই দরকার হয় আমরা এই সূত্রতে যেতে পারবো, ভেলের সূত্র। তাহলে ইকুইভের সূত্র কি, ইকুইভ্যালেন্সের সূত্র, ইকুইভ্যালেন্স থেকে অন্য কিছুতে যাওয়ার। এখানে ইকুইভ্যালেন্সের সূত্র মানে কি, পি ইকুইভ্যালেন্স কিউ, পি এবং কিউ দুইটার মানই সেম। মানে হচ্ছে যদি পি যায় তাহলে কিউ যাবে, মানে দুইটার মান পি যাবে কিউ যাবে, দুইটার মানই সমান। তাহলে এটাকে কিভাবে বলা যায়, যদি পি যায় তবে কিউ যাবে এবং যদি কিউ যায় তবে পি যাবে। আবার এটার একটা সূত্র হচ্ছে, প্রথমটা ছিল ইকুইভ্যালেন্স থেকে ইমপ্লাইজ এবং ডট। ইমপ্লাইসে হচ্ছে শুধু প্রথমটাতে পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ পি, মধ্যে হচ্ছে ডট। দ্বিতীয়টাতে হচ্ছে ইকুইভ্যালেন্স চিহ্ন থেকে আমরা ভেলের সূত্রতে যাচ্ছি, পি ডট কিউ ভেল নট পি ডট নট কিউ। এখানে আমরা নেগেশন চিহ্নটাও নিয়ে আসতে পারবো যখন নেগেশন চিহ্ন দরকার হবে। তার মানে পি ইকুইভ্যালেন্স কিউ ইকুইভ্যালেন্স হচ্ছে পি ডট কিউ ভেল নট পি ডট নট কিউ। কয়েকবার চর্চা করলে সহজেই মনে রাখতে পারবেন। এখন আমরা যে 9 নাম্বার সূত্র আছে এক্সপোর্টেশন, এই সূত্রটা নিয়ে আলোচনা করব। একে সংক্ষেপে ইএক্সপি এটি দিয়ে প্রকাশ করা হয়। এই সূত্রটি হচ্ছে
পি ডট কিউ ইমপ্লাইজ আর। যেমন যদি আকাশে মেঘ হয় এবং বৃষ্টি হয় তবেই মাঠ ভিজবে। যদি আকাশে মেঘ হয় এবং বৃষ্টি হয়, শুধু মেঘ হলে হবে না, আকাশে মেঘ হতে হবে এবং বৃষ্টি হতে হবে, তাহলেই হচ্ছে মাঠটা ভিজবে। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, যদি আকাশে মেঘ হয় তবে, যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে। মানে শুধুমাত্র মেঘ হলেই মাঠটা ভিজবে না, মেঘ হওয়ার পাশাপাশি বৃষ্টিও হতে হবে, তারপরে হচ্ছে মাঠটা ভিজবে। তার মানে পি ডট কিউ, এখানে শুধু ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাবে আর প্রথম যে চিহ্নটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এই ব্র্যাকেটের ভিতর ডটটা ইমপ্লাইজ চিহ্ন হয়ে যাবে, কিউ এবং আর কে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা হবে। এখন এর যে 10 নাম্বার সূত্র রয়েছে, টটোলজি, পুনরুক্তি, একে সংক্ষেপে টট বলা হয়, এটি নিয়ে আলোচনা করব। এখানেও দুটি সূত্র রয়েছে, পি ইকুইভ্যালেন্স পি ভেল পি, আরেকটি হচ্ছে পি ইকুইভ্যালেন্স পি ডট পি। মানে টটোলজি, পুনরুক্তি, এখানে একটাই দুইবার উক্তি করা হয়েছে বা একটাকেই দুইবার বলা হয়েছে। অনেক সময় দেখা যায় যে আমাদের বৈধতা প্রমাণ করতে গেলে, যুক্তির বৈধতা প্রমাণ করতে গেলে একটা উপাদানই দুইবার চলে আসে, যেমন টি ভেল টি এরকম চলে আসলো, বা যে কোনো একটা উপাদান দুইবার চলে আসলো, কিন্তু আমাদের যে সিদ্ধান্তে একটি উপাদান রয়েছে, তখন আমাদেরকে এই দুইটি উপাদান থেকে একটি উপাদানে চলে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, বা অনেক সময় আমাদের একটা উপাদানকে দুইবার প্রয়োজন পড়তে পারে, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। পি এর পরিবর্তে পি ভেল পি বা ডট পি, আমরা যে সূত্র দিয়ে আমাদের প্রয়োজন পড়ে আমরা দুইবার এটা দিয়ে এই সূত্রটা ব্যবহার করে নিয়ে আসতে পারবো। যখন আমাদের এই দুইটা থেকে একটাতে আনতে হবে তখন ব্যবহার করতে পারবো, একটা থেকে দুইটাতে আনতে হলে তখনও ব্যবহার করতে পারবো। এখন আমি একটা যুক্তির বৈধতা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আশ্রয় বাক্য হচ্ছে দুটি, এই যুক্তিতে আশ্রয় বাক্য রয়েছে দুটি, এটি একটি আশ্রয় বাক্য, এটি একটি আশ্রয় বাক্য। সিদ্ধান্ত হচ্ছে এটি, সিদ্ধান্তকে এভাবে অবলিক চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে সুতরাং চিহ্ন দিয়ে সিদ্ধান্তটাকে ডান পাশে লিখতে হয়। এখন আমাদেরকে এখানে আমরা যখন কোনো যুক্তির বৈধতা প্রমাণ করব, তখন আমরা অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি দুইটার সাহায্য নিয়েই আমরা বৈধতা প্রমাণ করব। আমরা প্রতিস্থাপন বিধির সূত্রগুলো জেনেছি, কিন্তু আকারগত বৈধতা প্রমাণে আমরা দুই ধরনের সূত্রই ব্যবহার করতে পারবো, তাতে আমাদের কোনো সমস্যা নেই। এখানে দেখা যাচ্ছে যে প্রথম আশ্রয় বাক্যে রয়েছে এ ভেল বি ইমপ্লাইজ সি ডট ডি। এই প্রথমে আমরা এই দুটি আশ্রয় বাক্য নিয়ে কাজ করব। এই দুটি আশ্রয় বাক্য থেকে অন্য একটি আশ্রয় বাক্য বা অন্য একটা লাইনে আসার চেষ্টা করব। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই দুটি আশ্রয় বাক্য থেকে, প্রথম এবং দ্বিতীয় এই দুটি আশ্রয় বাক্য থেকে আমরা কোনোভাবে অন্য কোনো কিছুতে আসতে পারছি না। তখন আমরা কি করব, এই যে দ্বিতীয় আশ্রয় বাক্য এটিকে আমরা এডিশন করে এটিকে একটু বড় করে নিতে পারি। যেমন নেগেশন সি, আমরা জানি এডিশনের সূত্রটি কি, পি, এটাকে হচ্ছে দেয়ারফর পি ভেল কিউ, এটি হচ্ছে এডিশনের সূত্র। তাহলে নট সি, এই পুরো অংশটাকে যদি আমরা পি ধরি, তাহলে এখানে যদি আমরা এডিশনের সূত্র প্রয়োগ করি তাহলে এটি হয়ে যাবে নেগেশন সি ভেল নেগেশন ডি। তার মানে আমরা 2 নাম্বার সূত্রে, এই যেখানে আমরা টান দিয়ে এভাবে এখানে লিখে দিলাম, 2 নাম্বার সূত্রে এডিশনের সূত্রটা প্রয়োগ করেছি 2 নাম্বার লাইনে, তারপরে আমরা এটাতে আসতে পেরেছি। এখন আমরা এই 1 2 3 এই তিনটাকে আমরা এখন আশ্রয় বাক্য হিসেবে বিবেচনা করব। 1 2 3 এই তিনটাকে এখন আমরা আশ্রয় বাক্য হিসেবে বিবেচনা করে তারপরে হচ্ছে অন্য একটি আশ্রয় বাক্য নিয়ে আসব। এখন আমরা দেখব যেখানে কোনটা প্রয়োগ করা যায়। নেগেশন সি ভেল নেগেশন ডি, এটা আমরা ডি মর্গানের সূত্রে পেয়েছিলাম যে নেগেশন পি ডট কিউ থেকে আমরা যে নেগেশন পি ভেল নেগেশন কিউ,
তাহলে এটাকে যদি আমরা নেগেশন পি ভেল নেগেশন কিউ ধরি, তাহলে এখান থেকে আমরা নেগেশন পি ডট কিউতে চলে আসতে পারি। এখন আমরা এখানে 3 নাম্বার যে লাইন, এখানে আমরা হচ্ছে ডি মর্গানের সূত্র ব্যবহার করে এই 4 নাম্বার লাইনে এসেছি। তাহলে এখানে আমরা লিখে দিলাম 3 নাম্বার লাইনের উপরে ডি মর্গান সূত্রটা প্রয়োগ করেছি। এখন নেগেশন সি ডট ডি, এখানে যদি আমরা নেগেশন সি ডট ডি, আমাদের মনে আছে এমটি এর সূত্রের মধ্যে আমরা যখন নেগেশন কিউ তার মানে হচ্ছে নেগেশন পি, এটাকে আমরা নিয়ে আসতে পারলাম এখানে নেগেশন এ ভেল বি। এখানে আমরা 2টি লাইনের উপরে সূত্র প্রয়োগ করেছি। এখন আমরা এখানে বিবেচনা করেছি প্রথম লাইনটাকে, প্রথমে যে পি ইমপ্লাইজ কিউ, প্রথম লাইনটাকে আমরা এটাকে পি ধরেছি, এটাকে কিউ ধরেছি। পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, দেয়ারফর নেগেশন পি। তার মানে প্রথমে 1 নাম্বার লাইন, তারপরে 4 নাম্বার লাইন। এজন্য আমরা প্রথমে 1 তারপরে 4 লিখে এম টি দিয়েছি। মডাস টলারেন্সের মধ্যে আমরা এই সূত্রটা ব্যবহার করে এই লাইনে চলে এসেছি। এখন আবারও আমরা এখানে ডি মর্গানের সূত্রটা ব্যবহার করতে পারি। ডি মর্গানের যে 2 নাম্বার সূত্র রয়েছে ভেল থেকে ডটে যাওয়ার সূত্র, ওই সূত্রটি আমরা ব্যবহার করলাম। এখানে 5 নাম্বার লাইনের উপর ডি মর্গানের সূত্র ব্যবহার করলাম। তারপরে আমরা হচ্ছে যে এখানে স্থান বিনিময়ের একটা সূত্র শিখেছিলাম, কারণ আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে নেগেশন বি। তো এখানে তো হচ্ছে এইভাবে রয়েছে নেগেশন এ ডট নেগেশন বি আছে, এখন আমাদেরকে বিটা আনতে হবে। আমরা সহজেই সিম্পলিফিকেশনের মাধ্যমে বি আনতে পারি, তাই এই জন্য আমরা স্থান পরিবর্তন করেছি, কমের সূত্র ব্যবহার করেছি। 6 নাম্বার লাইনে আমরা কমের সূত্র ব্যবহার করে এদের স্থান পরিবর্তন করেছি। 6 নাম্বার লাইনে কমের সূত্র ব্যবহার করে এদের স্থানটা পরিবর্তন করে নিলাম। তারপর সিম্পলিফিকেশন করে সহজেই আমরা সিদ্ধান্তে চলে আসতে পেরেছি। এভাবে আমরা কয়েকটি যুক্তির বৈধতা যখন বিচার করব, অনুমান বিধি, প্রতিস্থাপন বিধি ব্যবহার করে কয়েকবার যখন আমরা অনুশীলন করব, চর্চা করব, তখন এই বিধিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।